নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল তোমাদের দাদাভাই এসেছে। আজকে সারা দিনটা সেভাবে কোনো ভিডিও আমি করিনি, তার কারণ ওই যে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, মানে আর একদম ভিডিও করতে ভালো লাগছিল না। কিন্তু সন্ধ্যেবেলায় অশ্মির জোড়াজুড়িতে আমাদেরকে বেরোতেই হলো। খুশি দেখেছো ওনার? খুশিতে একদম আত্মহারা। আসলে অশ্মির যে একদম হরিহর আত্মা আছে আর কি আমাদের এখানেতে আরশি, সে তার বাবা মায়ের সাথে মেলা ঘুরতে যাচ্ছে। সেটা দেখে আমাদের অশ্মি জানিরও বায়না উনিও যাবেন মেলা ঘুরতে। কিন্তু এই যে অশ্মির শরীরটা একটু খারাপ বলে আমরা নিয়ে যেতে চাইছিলাম না, কিন্তু সে এত কান্নাকাটি করতে আরম্ভ করলো যে না নিয়ে গিয়ে আর পারলাম না। তো সেই জন্যই বেরিয়ে পড়লাম তিনজনে মিলে মেলা দেখতে। প্রত্যেক বছরই এই সময়টাতে এখানেতে খুব সুন্দর এবং খুব বড় একটা মেলা বসে। এর আগের বছরেও এসেছিলাম অশ্মিকে নিয়ে দেখতে। তখন অশ্মি আরও ছোট, এত কথা বলতে শেখেনি, এত দুষ্টুমি করতে শেখেনি, অনেকটাই ছোট ছিল। কিন্তু এখনও দুষ্টুমি লেভেল বিশাল বেড়েছে। এই বছরও অশ্মিকে নিয়ে এসেছি। একটা বড় মাঠে এই মেলাটা বসে, জানো তো? এই জায়গাটার নাম হলো শিবরামবাটি। এই শিবরামবাটি নাম, এই মেলা, এর সাথে সম্পর্ক সব কিছুই আর কি বিয়ের পরই হয়েছে আর কি বলতে পারো। এই যে এই মেলাটা এসে মানে এই জায়গাটা এতটাই বড়, এতটাই খোলামেলা যে এখানেতে অনায়াসে বাচ্চারা মন খুলে খেলতে পারে। মেলা বসানো সত্ত্বেও, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া সত্ত্বেও, মানে এতটাই বড় জায়গা, অনেক বড় একটা খোলা মাঠ। অশ্মি সামনে এসে দাঁড়িয়ে পড়লো, এটাকে কি বলে আমি জানি না, যেখানে সব বাচ্চারা এভাবে জাম্প করছে, লাফাচ্ছে। অশ্মির খুব ইচ্ছা এটাতে চড়বে, কিন্তু আমি সাহস করে ওঠাতে পারিনি, কারণ এখানে অনেক বড় বড় বাচ্চারা লাফাচ্ছিল। তাদের লাফানোর মাঝখানে অশ্মি পড়ে যাবে, সেখানে ও একদমই ছোট্ট বাচ্চা, যদি বাই চান্স ওর গায়ের উপরে পড়ে যায়, তো সেই ভয়ে আমি আর চাপাইনি। তবে অশ্মিকে এই জায়গাগুলোতে, মানে এই যে খেলনাগুলো তোমরা দেখছো, এটাকেও কী বলে, কোনো একটা রাইডই বলে হয়তো, তো আমার ঠিক জানা নেই পার্টিকুলার নামটা কি। তো এটাও অশ্মি চাপতে খুব ভালোবাসে। এটা অশ্মি প্রথম চেপেছিল আমাদের গ্রামে যখন বিসর্জন হয়েছিল, তো সেই মেলাতে অশ্মি প্রথম চেপেছিল। তারপর থেকে তো মেলাতে যতবারই যায়, যেখানেই যায়, যে স্থানেই যায়, এটা দেখলে অশ্মি আর নিজেকে সামলাতে পারে না। আর আমরাও চেষ্টা করি আর কি যে ওতে ও বসে, ও একটু খেলে। এখানে অশ্মি প্রচুর মজা করেছে, প্রচুর মজা করেছে। প্রথমে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে এই যে গাড়িগুলো রয়েছে রেড, ইয়েলো, এই যে সমস্ত গাড়িগুলো রয়েছে, তো এই গাড়িগুলোর মধ্যে বসাতে, কারণ এই সামনে মানে পড়বে না বা পড়ার অতটা চান্স থাকবে না। কিন্তু এই যে একটা অশ্মি একটা দেখো ছোট্ট একটা হাঁসের ওপরে বসেছে, বা ঘোড়াও রয়েছে, এইগুলোতে একটু ভয় লাগছিল যে যদি বাই চান্স একটু হেলে যায়। কিন্তু আমাদের মহারানী এইসবেতে ওস্তাদ। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম অশ্মির জামাটা একটু ঠিক করে দিতে, কারণ একটু ওঠা মতো হয়েছিল। তোমাদের দাদাভাই প্রথমটা বুঝতে না পারলেও তারপরে দেখো খুব সুন্দর করে ঠিক করে দিল। অশ্মি এখন চেপেছে। অশ্মি আজকে প্রথম আর কি রাইডটা উদ্বোধন করলো, কারণ এর আগে কোনো বাচ্চাকে দেখলাম না এতে চেপেছে। কিন্তু অশ্মি এতে চাপছে, ঘুরছে, দেখলাম যে অনেক বাচ্চা এরপর আর কি জমায়েত হয়েছিল। অশ্মিকে দেখে তাদেরও ইচ্ছা হয়েছিল চাপতে, এবং তারাও চেপেছিল। অশ্মি আমাদের বিশাল খুশি, বিশাল। আমি কিছু কিছু জিনিস আর কি ভয় পাই, যে ও ছোটো, ওর হয়তো ভয় লাগছে বা হয়তো পারবে না। কিন্তু অশ্মি সব সময়তেই আমাকে এই সমস্ত ব্যাপারে একদম ভুল প্রমাণ করে দেয়। ওর এতটাই ভালো লাগে। কি খুশি না হয়েছে আমার মেয়েটা। তো এই কয়েকদিন আগে আর কি, কয়েকদিন বলতে কালকেও আর কি ওর পেটে ব্যথা হয়েছে। তো সেই জন্য মানে একটু ভয়ে ভয়ে ছিলাম, আর ডাক্তার দেখিয়েও নিয়ে এলাম, ওষুধও চলছে। তো আজ থেকে সকাল থেকে দেখলাম পেটে ব্যথাটা একটু কম। তো সেই জন্যই ভাবলাম যে হ্যাঁ তাহলে শরীরটা হয়তো একটু সারতে শুরু করেছে। কিন্তু পরে অবশ্য সেই ধারণাও আমাদের ভুল হয়েছে। কিন্তু এখন অশ্মির শরীর মোটামুটি ঠিক আছে, ওষুধ চলছে, ওআরএস চলছে, কিন্তু তেমন কিচ্ছু খাচ্ছে না। মানে বলতে পারো সামান্য একটু খাবার, তাও জোর জবরদস্তি করে, আর ওআরএসের ওপরেতেও রয়েছে। তারপরে একে একে অনেক বাচ্চা দেখো এই রাইডটাতে চড়তে শুরু করলো। তোমাদের দাদাভাই অশ্মিকে নিয়ে গল্প করছিল, আমিও দূর থেকে আর কি অশ্মিকে নিয়ে একটুখানি করছিলাম। তারপর মাঝে মাঝে ও নিজেই বলে মা এইভাবে তো আর কি ক্ল্যাপ দেওয়ার জন্য বা সরি হাই ফাইভ দেওয়ার জন্য। তো দেখি কি নেই রাইড চড়তে চড়তে আবার আমার সাথে হাই ফাইভও দেওয়া শুরু করলো। আগের ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি, মানে ও যখন আর কি নিজে আমাকে বললো মা হাই ফাইভ, তো সেটা দেখে বলার পরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করো তো।
দেখো কেমন মিষ্টি, কেমন পাকা হয়েছে আর কি তোমার মেয়ে। এই রাইডে বসে বসেও আর কি হাই ফাইভ দিচ্ছে। কত বন্ধু অশ্মির সাথে হয়েছে দেখো, সবাই ঘোরাঘুরি করছে। তো তারপরে অশ্মি যে ডাক্তার উপরে বসেছিল, তো একটু মানে হেলে যাচ্ছিল, খুব ভয় লাগছিল আমার। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম ওখান থেকে ওকে সরিয়ে দাও, বাই চান্স যদি পড়ে যায় তখন কি হবে। তো তখন উনি যে গাড়িগুলো রয়েছে ওই গাড়িগুলোতে উনি চড়বেন না, উনি এই হর্স যেগুলো রয়েছে সেগুলোতেই চড়বে, মানে এইরকম টাইপেরগুলোতে। তো তখন ওকে বললাম যে চলো ভেতরেরটাতে বসিয়ে দাও, ভেতরেরটাতে বসলে পড়ার কোনো চান্স থাকবে না, যেদিকেই পড়ুক একদম ঠিকঠাক মানে জায়গাতে পড়বে, অতটা ক্ষতি হবে না। কিন্তু তোমাদের দাদাভাই বলছিল যে ভেতরটাতে বসলে ওর অতটা মজা পাবে না। অশ্মি অনেকক্ষণ ঘুরেছে, প্রায় বলতে পারো 10 থেকে 15 মিনিট এই রাইডটাই চলেছে। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে পা একদম আমার ব্যথা হয়ে গেছে। এই পাশেই একটা মোটর ভ্যান দাঁড় করানো ছিল, মোটর ভ্যানের যে পিছনের দিকটা, তো ওখানে তো অনেকজন লোক বসেছিলেন, আর আমি একদমই সামনেটা বসে পড়েছিলাম। তোমাদের দাদাভাই অবশ্যই এই নিয়ে প্রচুর হাসাহাসি করছিল যে তুমি কি করে বসে পড়লে, কেনই বসে পড়লে। তো আমি বললাম কী হয়েছে, বসার জায়গা পেয়েছি, একটা বসে পড়েছি, পায়ে আমার অসম্ভব লাগছে, এরপরে তো মেলা তো ঘুরতেই হবে, অসুবিধা আমাদেরকে তো ছাড়বে না। এই তো মেলায় জাস্ট ঢোকা হলো, তারপর এই দাদাকে দেখতে পেলাম। ইনি বোয়াতেই আর কি বসেন, আর যখনই আর কি ফুচকা খেতে যাই, তোমরা বহুবার দেখেছো এই দাদাকে, এনার কাছ থেকে আমি ফুচকা খাই। এর ফুচকা এনার কাছে খাওয়ার আর কি একটা বিশেষত্ব আছে, মানে একটা বিশেষ কারণ আছে। সেটা হলো এনার যে চাটনিটা, নিয়ে সসও রাখেন এবং চাটনিও রাখেন, যে চাটনিটা উনি নিজে বাড়িতে বানান, অসম্ভব টেস্টি খেতে, মানে এত সুন্দর। এই চাটনিটার লোভেই আমি ওনার কাছে ফুচকাটা খাই। তো আমাদের দাদাভাই এনাকে দেখার পরে বললেন ওই যে তোমার প্রিয় ফুচকা এখানে তো এসেছে, যাও গিয়ে খেয়ে নাও। তো আমি সেই জন্য অল্প করে আর কি লোভ সামলাতে পারলাম না, একটু অল্প করেই খেলাম। আর অশ্মিকেও আর কি, অশ্মি যেহেতু ফুচকা দেখেছে ও তো আর ছাড়বে না, কিন্তু ওকে তো তোমরা জানো যে ওকে আমি জল বা পুর বা যে আলুর পুরটা হয় সেটা কোনো কিছুই দিই না, শুধুমাত্র জাস্ট ফুচকার পাঁপড়টাই দিই। সেটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, আর আমাদের এখানে ফুচকা খাওয়া হয়ে গেল। এরপরে আমরা যাব মেন মন্দিরে। মেন মন্দিরের সামনেতে একটা খুব সুন্দর স্টেজ করেছে, ওই স্টেজেতেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছিল। আমরা যখন এলাম সেখানে অশ্মির প্রিয় দাদা, ঈশান দাদা যাকে বলে অশ্মি, ঈশান দাদা করে অশ্মি পাগল হয়ে যায়, সেই দাদা কবিতা পাঠ করছিল। তো সেটা আর কি খুব ভালো লাগছিল, খুব সুন্দর ঈশান কবিতা পাঠ করেছে, খুব ভালো লাগছিলো, আমরা দাঁড়িয়ে শুনছিলাম। তো ওই মন্দিরটার সামনেতেই এরকম একটা স্ট্যাচু করেছিল। প্রত্যেক বছরই এখানে মন্দিরটা এত সুন্দর করে বানায়, মানে প্যান্ডেলটা এত সুন্দর করে বানায়, এত সুন্দর ঠাকুর, এত সুন্দর সমস্ত কিছু। এই যে পুরো মাঠটা হচ্ছে এরকম, দুটো আলোর গেট করে, তোমাদেরকে দাঁড়াও আমি পরে একটু পরে দেখাবো। এত সুন্দর ওই আলোর গেটগুলো লাগে, মানে এই যে তোমরা শিবরামবাটিতে যে এই যে মেলাটা দেখছো, তার সবথেকে বড় ইউএসপি হচ্ছে ঠাকুরের মূর্তি, যেটা তোমরা এখনই দেখতে পাবে। আর তারপরে হলো স্ট্যাচুগুলো তো ধরো এখন সব জায়গাতেই করছে, এই যে লাইটের গেটগুলো এত ভালো লাগে। তো মন্দিরের ঠিক বাইরে বাঁ হাতে এবং ডান হাতে এরকম কিছু স্ট্যাচুও করেছে। বাঁ হাতের দিকে স্ট্যাচুগুলো হচ্ছে এইগুলো, একটা দিকে নেতাজি, একদিকে গোপাল ভাঁড়ের কিছু একটা গল্প। তো এই নিয়ে আর কি বাঁ দিকে স্ট্যাচুগুলো ছিল। অস্মিকে নিয়ে এখানেতে আর কি ওকে দেখাচ্ছিলাম আর ওকে শেখাচ্ছিলাম, বলছিলাম এটা কি ওটা কি। এখানেতে আবার সেই মানে শ্রীকৃষ্ণ যখন জন্মান আর কি, তখন আর কি নিয়ে যাচ্ছে এভাবে, কি সুন্দর সমস্ত কিছুকে কি সুন্দরভাবে কিনা স্ট্যাচুর আকারে তুলে ধরা হয়েছে। এই যে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো মন্দিরের ভেতরে যাই, তো যেতে রাজি হলো না। তো সেই জন্য অবশেষে আমি আর অশ্মি গেলাম। মায়ের মূর্তিটা এত সুন্দর, এত সুন্দর, আর চারিদিকে ডেকোরেশনটা এত সুন্দর। অশ্মি এখানে নম করছে, দেখে সেই মানে মনোমুগ্ধ হয়েই যাবে যেই দেখবে, এত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দেখো এই যে আমাদের মা কত সুন্দর। তো তারপরে অশ্মি রানীর আমার মন হলো উনি ঢাক বাজাবেন, ঢাকটা পাশেই রাখা ছিল, একটু ভয় ভয় পাচ্ছিল ও এবং আমিও, মনে হচ্ছিল যদি ও বাচ্চা মানুষ হাত দিচ্ছে তবু যদি কেউ কিছু বলে। তো একটুখানি বাজাতে দিয়ে বললাম যে চলো হয়ে গেছে। ও দেখলাম লক্ষ্মী মেয়ের মতো চলে এলো। এরপর আমি ওকে কোনো মতেই মন্দির থেকে বার করতে পারছিলাম না। শেষমেশ আমি যখন হাল ছেড়ে দিলাম তোমাদের দাদাভাইকে বললাম যে যাও ওকে জুতো পরাও, ওকে নিয়ে এসো। আমি ওকে আর বার করতে পারছি না। তোমাদের দাদাভাই গিয়ে আবার ওকে বার করে নিয়ে আসে। এসে আবার আমাকে নালিশ জানানো হচ্ছে, মা বাবা আমাকে বার করে নিয়ে চলে এসেছে, ওই মন্দিরের মধ্যেই থাকবে, ওই যে কার্পেট বিছানো রয়েছিল না রেড কালারের, তো সেই কার্পেটের মধ্যে বসে পড়ছে, মানে ও নাকি আর কি ক্লান্ত হয়ে গেছে ঘুরে ঘুরে। তো এই যে ডান দিকে এবার এসেছি, মানে যে প্যান্ডেলটা তার ডান দিকে আর কি এরকম স্ট্যাচু বসানো রয়েছে। এই স্ট্যাচুগুলোও অসম্ভব সুন্দর দেখতে। অশ্মি যেটাই দেখছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে, সেখান থেকে আর যেতে চাইছে না। তো সেই জন্যই আর কি আমিও দাঁড়িয়ে পড়ছি, আর ওকে বোঝাচ্ছি আর বলছি দেখো ওর পাশেরটাতে আরও সুন্দর রয়েছে, পাশেরটা দেখবে চলো। তো সেটাই সেই বলে আর কি তারপর পাশেরটাতে নিয়ে যাওয়া।
এত লোকজন, এত ভিড়। এছাড়াও আমরা এখান থেকে আরেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে মেলাটা আর একটু বেশি বড় বসে, কিন্তু তার থেকেও না আমার এই শিবরাম মাটিটা বেশি ভালো লাগে, কারণ এত খোলামেলা জায়গা, এত সুন্দর জায়গা, মানে খুব খোলামেলা, মানে অতটা যতই মানুষের ভিড়ভাট্টা হোক না কেন, কিন্তু প্রচুর খোলামেলা, সেই জন্য আরও বেশি ভালো লাগে। আর এত লাইটের কারুকার্য থাকে, যেটা ওই মেলাতে থাকে না, তো সেটা আরও বেশি ভালো লাগে। তো এই যে এখানেতে 3টে স্ট্যাচু ছিল, এখানেতে একটা, দুটো এখানে রয়েছে, আর এই যে হচ্ছে 3 নম্বরটা ছিল ওই যে, হ্যাঁ, মরবার পরে সবাইকে এক জায়গাতেই যেতে হয়, তো সেই জন্য কোনো কিছু করে বা অহংকার করে কোনো কিছু লাভ নেই, ধনী গরিব যে যাই হোক না কেন সবার এক জায়গাতেই স্থান হবে। এরপরে আমি গেলাম ওই আলোর গেটগুলোর কাছে, তোমাদের দাদাভাইকে বললাম আমাদের বেশ কয়েকটা ছবি তুলে দাও। এর আগের বছরও তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো অস্মিকে নিয়ে কিছু ছবি তুলে দিতে, তবে এর আগের বছর আমি শাড়ি পরে এসেছিলাম। এই হচ্ছে লাইটের গেটগুলো, দেখো কত সুন্দর, মানে এর লোভ কেউ সামলাতে পারে? তো তোমাদের দাদাভাই আমাকে এবং অস্মিকে, আমাদের দুজনকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এরপর যখন ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়, তো মাইকে গান বাজছিল, তো সেটা শুনে অস্মিও আর কি মানে পাগল হয়ে গেছে আর কি, ও একদম নাচতে শুরু করে দিয়েছে মায়ের কোলে, কিছুতেই ওকে সামলাতে রাখতে পারছি না। তো তারপরে মাঝে মাঝে হঠাৎ করে বেলুন দেখতে পাই, তো আমি ওকে বুঝিয়ে রাখছিলাম যে না, বেলুন আর কি আর নিতে হবে না, বাড়িতে প্রচুর বেলুন আছে। দেখো কাণ্ড দেখো, এই মেয়েকে কে সামলাতে পারবে বলো তো? ওইদিকে গান হচ্ছে, এদিকে ও নেচে যাচ্ছে। আমরা অস্মিকে নিয়ে আজকে মেলা ঘুরতে এসে খুব ভালো কাজ করেছি। মেলা আসার আগে মনে হচ্ছিল যদি আবার পেটে ব্যথা শুরু হয় বা মেলা গেলেই এটা খেতে চাইবে, তখন আমরা কি করব, সে হাজার চিন্তা নিয়ে একদমই আসতে চাইছিলাম না। মানে অস্মির পেট ব্যথা হওয়ার আগে তোমাদের দাদাভাই যখন কলকাতাতে ছিল, তখন তো তোমাদের দাদাভাইকে পাগল করে দিচ্ছিলাম, কবে আসবে, মেলা শেষ হয়ে যাবে, এই ওই করে। কিন্তু মাঝখানে অস্মির শরীরটা খারাপ হয়ে যাবার পর সব প্ল্যান আমি নিজে থেকেই ক্যান্সেল করে দিয়েছিলাম, যে না আর কোথাও যাব না। কিন্তু অস্মির জোড়াজোড়িতে এসে মনে হচ্ছে না ভালোই হয়েছে, কারণ বাড়ির মধ্যে অস্মি কান্নাকাটি করছিল, একটু কীরকম একটু টাইপের আর কি হয়েছিল, একটু ক্র্যাঙ্কি টাইপের হয়ে গেছিলো। কিন্তু এখানে আসার পর অস্মি একদম ফ্রি হয়ে গেছে, একদম ফ্রি। ওর মধ্যে ওই ছিচকাঁদুনি ভাবটা, হুট করতে রেগে যাওয়া ভাবটা, সেরকম কোনো কিছুই থাকেনি। যেটাই দেখছে সেটাই ও খুশি হচ্ছে দেখে, নাচছে খুশিতে, ঘুরে বেড়াচ্ছে নিজের মতো, যেটা দেখে মনে হচ্ছিল না ওর রোগটা হয়তো ভালোই হয়ে গেল, ওর আর পেটে ব্যথা হবে না। তারপর ওকে আর সামলানো গেল না, বেলুন ও নেবেই, বেলুন ও কিনবেই, এইটা আমার কাছ থেকেই পেয়েছে। ছোটোবেলায় আমরাও যখন মেলাতে যেতাম, ইনফ্যাক্ট যখন বিয়ের পরেও মেলাতে গেছি, তোমাদের দাদাভাইকেও বলেছি কোনো কিছু কিনে দাও বা না দাও, একটা বেলুন কিন্তু কিনে দিও, ওই বেলুন নিয়ে কিনে আমি বাড়ি ফিরবো। আমার মেয়েটাও হয়েছে তাই, বাড়িতে প্রচুর বেলুন, অস্মি বেলুন আর কি ভালোবাসে, সেজন্য তোমাদের দাদাভাই প্যাকেট বেলুন নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে দিয়েছে। যখনই ওর খেলতে ইচ্ছা করে আমাকে বলে বা তোমাদের দাদাভাইকে বলে, আমরা ফুলিয়ে যেমন আর কি বেলুন হাতে দেয় সেরকমভাবে দিই। কিন্তু তা সত্ত্বেও এই যে মেলাতলায় এত সুন্দর রং বেরঙের বেলুনগুলো সাজানো আছে, সেগুলো নেবে। তো সেই জন্য যাই হোক, এটা আমার কাছ থেকে পেয়েছে, ভালো গুণই একটা পেয়েছে। তো আমি তো আর এখন আর কিনি না, তো আমার হয়ে আমার মেয়েই কেনে আর কি। এই যে সুন্দর একটা বেলুন ওর কি পেয়ে গেছে, অনেক খুঁজে আর কি এই বেলুনটাই পছন্দ হয়েছে। এরপর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে, তোমাদের দাদাভাই বললো যে একবার বসে দেখো, কারণ এত কিছু, এতটা ঘুরেছি আর প্রচুর বড় যেহেতু এরিয়া। ঘুরে তো পা একদম পুরো ব্যথা হয়ে গেছিলো, তো একবার বসে রেস্ট নেওয়া হবে, আর এই যে এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেটাও দেখা হবে। তবে এর আগে একটা ভালো রকমই একটা দুর্ঘটনা ঘটে গেছে আর কি হঠাৎ করে, সেটা হচ্ছে প্রথম যে উদ্বোধনী সঙ্গীতটা আর কি হয়, সঙ্গীত মানে ডান্স আর কি যেটা হয় আর কি, তো সেই একটা মেয়ে খুব সুন্দরভাবে নাচছিল ওই মীরা গানটাতে, আমার একটা ফেভারিট গান। তো সেই মীরা গানটা নাচতে হঠাৎ করে আর কি ও শুয়ে পড়ে স্টেজের মধ্যেই, মানে পড়ে যাওয়ার মতো করে। কিন্তু বিশ্বাস করো আমি অন্তত বুঝতে পারি, মানে কেউই বুঝতে পারেনি যে ওটাও নাচের স্টেপ না। তো গানটা মানে শেষ হয়ে যাওয়ার পর যখন দেখা গেল যে ও মানে উঠছে না স্টেজ থেকে, মানে পুরো গানটাই প্রায় নেচেছিল, শেষের দিকটা আর কি একটুখানি ওই বলতে পারো কয়েক সেকেন্ড বাকি আছে হয়তো, তো তখনই আর কি ও পড়ে গিয়েও স্টেজের মধ্যেই শুয়েছিল। তো গান হয়ে যাওয়ার পর সবাই হাততালি দেওয়ার পরেও যখন ও উঠছে না, তখন বোঝা গেল যে মেয়েটি সেন্সলেস হয়ে
হয়ে গেছে। তো সেটা আর কি খুব খারাপ হয়ে লেগেছিলো আর কি। তারপর তো চোখে মুখে জল দেওয়ার করে যা হোক সেন্স আসে, তারপর তো বললো যে মেয়েটা এখন ঠিক আছে। তো এই ঘটনাটি ঘটে যায় হঠাৎ করে আমাদের থাকার পরও, খুব খারাপ লেগেছিলো। তো তারপরে আবার এত সুন্দর একটা ডান্স প্রোগ্রাম দেখলাম, আর এত মশা, মানে বসে বসে মশা তাড়াবো না আমি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব। তো এখানে একটা দুটো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। কিন্তু তারপরে যা শুরু হলো, মানে যাচ্ছে তাই, মানে সাংস্কৃতিক অনুষ্ঠানেও যে এই সমস্ত গানেও নাচা যায়, এই সমস্ত গান আবার স্টেজে পারফর্ম করছে মেয়েরা, মানে কি বলবো, মানে এত বাজে লাগছিলো, এত বাজে লাগছিলো। আর সেগুলোও নাকি মানে অনেক মানুষ বসে বসে শুনছে, দেখছে। এবং যে মেয়েটি আর কি নাচছিল, তো সে একদম জঘন্য নাচ করেছে, আবার গানটা এত জঘন্য তার ওপর। তো সেখানে আবার তার বাবা আবার তাকে পুরস্কার স্বরূপ 30 টাকা দিয়েছিল। তো আমি তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম কথাটা কতটা ঠিক, যে মেয়েটি ওইরকমভাবে আর কি স্টেজের উপর দাঁড়িয়ে অত লোকের মাঝখানে এরকম একটা পারফরমেন্স করলো। তো সেটা দেখার পরও ওর বাবা ওকে ওইভাবে মানে পুরস্কার করছে, 30 টাকা দিচ্ছে, না ঠিক আছে তুই ওই গানেতেই নাচ, তুই ওই গানেতেই এই কর ওই কর। মানে কি বলবো, আর জাস্ট কোনো কিছু বলার নেই। তো সেটা দেখার পর আর একদণ্ডও ওখানে বসে থাকতে ইচ্ছা করছিল না, যে কোথায় আমি এসেছি, মানে এই পরিবেশে আমি আমার মেয়েকে রাখতেই চাই না। এত সুন্দর অনুষ্ঠান দিয়ে শুরু হলো, তো তারপর আবার ওরকম অবস্থা হলো, মানে ছাপড়িকাণ্ড যাকে বলে, মানে একদম ভালো লাগেনি, একদম না। তো সেখান থেকে আবার আমরা চলে আসি, কিন্তু আস্তে আস্তে আর কি এইভাবে তো খেলাধুলা শুরু করেছিল। তারপরে যেহেতু মেলাতলায় কিছু খাওয়া হয়নি, তোমাদের দাদাভাই সেই প্রিয় দোকানে নাকি গেলাম। তো সেখানে গিয়ে একটা ভেজিটেবল চপ খেলাম, যদিও অস্মিকে কিছুই দিইনি, শুধুমাত্র ওকে স্যালাডটাই দিয়েছিলাম। আর অস্মি যেহেতু মানে প্রচণ্ড গরম ছিল আর ঝাল ছিল, কোনোটাই খেতে পারছিল না, তাই আমার জন্য ভালোই হয়েছে, ওকে আমি দিতেও চাই না। তো একটুখানি স্যালাড টাইপেরই ছিল, তো সেটাই খেয়েছিল। তারপর এই ভেজিটেবল চপটা খাওয়ার পরে আমরা খেয়েছিলাম মোগলাই। তো মোগলাই ফুল প্লেট কখনোই আমি খেতে পারি না। তোমাদের দাদাভাই হাফ নিয়েছিল, তার সাথে আমি হাফ নিয়েছিলাম। তোমাদের অস্মিরানি খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল বলে ও এটাও খেতে পারেনি। প্রথমটা না আমি না করছিলাম তোমাদের দাদাভাইকে যে এই সমস্ত কিছু খাবো না, যেহেতু অস্মির পেট ব্যথা, এগুলো খেলে আবার ওর যদি পেটে ব্যথা হয়। তখন তোমাদের দাদাভাই বলেছিল যে অস্মি খাবে না, কারণ ওকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম। আর তাছাড়াও অস্মি আগে কোনো কিছুই খেতে চাইছে না, মানে খাবার প্রতি কোনো নেশাই নেই। ও জাস্ট ওই যে স্পুনটা দিয়েছিল, তো সেই কাঁটা চামচটা ফর্কটা দিয়েছিল, তো এটা নিয়ে আর কি নাড়াচাড়া করছিল, একটু আর কি জিভে ঠেকাচ্ছিল, যখন দেখছে ঝাল তখনই বারবার আর কি জল খাচ্ছিল। তো এরকমই করছি, মানে ঠাকুরের কৃপায় ও একটা কিচ্ছু আর কি খায়নি, যেটা আর কি আমি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, চলো আমাদের মেলা দেখা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই শেষ হলো এখানেতে। তবে সবশেষে একটা কথা বলতে চাই, এই ইউটিউবটা আমার, মানে ইউটিউবটা বলতে ইউটিউবের এই চ্যানেলটা আমার। এখানে আমি কি করি না করি, আমার জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি কারোর পরিচয়ে পরিচিতি পাইনি, এখানে আমার পরিচয়ে আমার ফ্যামিলি পরিচিত হয়েছে। আমি এখানে আমার হাজব্যান্ডের ওয়াইফ হিসেবে পরিচিত হইনি, আমি মানে আমার পরিচয় আমার হাজব্যান্ড পরিচিত হয়েছে, বা আমার ফ্যামিলি পরিচিত হয়েছে, আমার মেয়ে পরিচিত হচ্ছে। তো সেখানে আমি আমার জীবন কাহিনী, আমার জীবনের সুখ দুঃখ আনন্দ সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেখানে কে কী বললো, কী করছে না করছে, আমি অতটাতে মাথা ঘামাই না। তবু তোমাদের অনেক কিছু বলার আছে, তোমরা বলতে থাকো, আমিও শুনতে থাকি। কিন্তু শুনলেও আমি এইভাবেই আমার জীবনে এগিয়ে যাব, এবং যারা আমাকে ভালোবাসে তারা সবটাই বোঝে, আর যে বোঝে না তাকে আমি হাজার বোঝালেও বোঝাতে পারবো না। তো সেই জন্য আমিও নতুন করে কিছু বোঝাতেও চাই না। তোমাদের বোঝার হলে বুঝবে, না হলে বুঝবে না। তোমাদের কিছুর হলে বলার বলবে, কমেন্ট বক্স তো ওপেন করাই আছে, তো সেটা তো সবার জন্যই খোলা। তোমরা যে যা খুশি বলতেই পারো, কোনো অসুবিধা নেই। তবে আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। দেখো বাড়ি ফিরতে ফিরতে পুরো প্রায় অন্ধকার হয়ে গেছিলো। এই সামনেও একটা কালী পুজো হচ্ছিলো, এই যে নতুন একটা দেখো কি সুন্দর একটা প্যান্ডেলের মতো করেছিল, তো সেটা দেখেও অস্মি খুব খুশি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেতেই আমি শেষ করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগে।